আচ্ছা, আমাদের চারপাশে তো শুধু ডেটা আর ডেটা। কিন্তু এই সংখ্যাগুলোর আড়ালে আসল গল্পটা কি লুকিয়ে আছে সেটা কিভাবে বুঝব? এখানেই আসে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান। এটা কিন্তু কোনো বোরিং সাবজেক্ট নয়, বরং ডেটার গোপন ভাষা শেখার একটা দারুণ চাবিকাঠি। একবার ভাবুন তো, একজন ক্রিকেটারের আগের কয়েকটা ম্যাচের রানের লিস্ট দেখে কি আমরা আন্দাজ করতে পারি যে পরের ম্যাচে সে কেমন খেলবে? মনে হচ্ছে অসম্ভব, তাই না? কিন্তু একদমই না। আর এই ডেটা ডিটেকটিভের মিশনে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে স্ট্যাটিস্টিক্স। চলুন শুরু করা যাক। যে কোনো ডেটাকে বুঝতে হলে আমাদের তদন্তের প্রথম ধাপ হল তার কেন্দ্রবিন্দু বা হার্ট খুঁজে বের করা। মানে ডেটার আসল অ্যাকশনটা ঠিক কোথায় হচ্ছে, এটাই আমাদের প্রথম ক্লু। এই যে দেখুন আমাদের কেস ফাইল, মানে একজন ব্যাটসম্যানের শেষ কয়েকটা ম্যাচের স্কোর। দেখে তো মনে হচ্ছে জাস্ট কয়েকটা সংখ্যা, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর মধ্যেই একটা প্যাটার্ন লুকিয়ে আছে। চলুন সেটাকেই খুঁজে বের করি। আমাদের প্রথম ডিটেকটিভ টুল হল মিন, মানে গড়। এটা বের করা খুব সোজা। সব রান যোগ করে মোট ম্যাচের সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই হলো। ঠিক যেভাবে আমরা একজন প্লেয়ারের ব্যাটিং অ্যাভারেজ বের করি, এটা আমাদের প্লেয়ারের পারফরম্যান্সের একটা মোটামুটি ধারণা দেয়। এরপর আছে মিডিয়ান বা মধ্যক। এর জন্য রানগুলোকে প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। তারপর যেটা ঠিক মাঝখানে থাকবে সেটাই হলো মিডিয়ান। এর সবচেয়ে বড় সুবিধা হলো যদি কোনো ম্যাচে প্লেয়ারটা ১০০ করে ফেলে বা ০ রানে আউট হয়ে যায়, এই মিডিয়ান কিন্তু তাতে খুব একটা পাত্তা দেয় না। আর সবশেষে হলো মোড বা সংখ্যাগুরুমান। এটা হলো সেই স্কোরটা যা ব্যাটসম্যান সবচেয়ে বেশিবার করেছে। আমাদের এই ডেটার দিকে তাকালে দেখতে পাবো ব্যাটসম্যান কিন্তু ৫০ রান দুবার করেছে। তার মানে এখানকার মোড হলো ৫০। এটা আমাদের সবচেয়ে কমন প্যাটার্নটা ধরিয়ে দেয়। তাহলে একজন ডেটা ডিটেকটিভ হিসেবে যদি কোনো ব্যাটসম্যানের সবচেয়ে কমন স্কোরটা খুঁজে বের করতে হয়, তাহলে কোন টুলটা ব্যবহার করা উচিত? একদম ঠিক, মোড। তো আমরা ডেটার কেন্দ্রবিন্দু তো খুঁজে পেলাম, কিন্তু শুধু ওটা জানলেই তো সবটা জানা হয় না, তাই না? এবার আমাদের বুঝতে হবে ডেটার পার্সোনালিটি বা চরিত্রটা কেমন। চলুন তদন্তের পরের ধাপে যাই। ডেটার গ্রাফটা কি একদম সিমেট্রিক্যাল, নাকি কোনো একদিকে বেশি ঝুঁকে আছে? যদি ডেটার লম্বা লেজটা ডান দিকে হেলে থাকে, তাকে আমরা বলি পজিটিভ স্কিউ। ধরুন একজন ব্যাটসম্যান যে প্রায় কম রানে আউট হয়, কিন্তু হঠাৎ একদিন সেঞ্চুরি করে বসে। আর যদি লেজটা বাঁদিকে থাকে, তাহলে সেটা হলো নেগেটিভ স্কিউ। এবার আসি কার্টোসিসে। এটা বোঝায় ডেটার চূড়া বা পিক কতটা উঁচু আর ছুঁচল। হাই কার্টোসিস মানে ডেটাগুলো গড়ের খুব কাছাকাছি ঘোরাফেরা করছে, অনেকটা আমাদের মিস্টার কনসিস্টেন্টের মতো। আর লো কার্টোসিস মানে ডেটাগুলো অনেক বেশি ছড়ানো ছিটানো, যাকে আমরা বলতে পারি আনপ্রেডিক্টেবল প্লেয়ার। তাহলে এবার বলুন তো, যদি একজন প্লেয়ারের পারফরম্যান্স খুব আনপ্রেডিক্টেবল হয় আর তার স্কোরগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার ডেটার কার্টোসিস হাই হবে না লো? একদম, লো কার্টোসিস। ডেটা অ্যানালাইসিসের দুনিয়ায় কিছু কমন প্যাটার্ন বা ডিস্ট্রিবিউশনস আছে, যারা আমাদের ইউজুয়াল সাসপেক্টসের মতো। এরা বারবার ফিরে আসে। ক্রিকেট হোক বা ইলেকট্রনিক্স, এদের দেখা মিলবেই। চলুন এদের সাথে একটু আলাপ করা যাক। আমাদের প্রথম সাসপেক্ট হল ডাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। একটা ফ্রি হিটের কথা ভাবুন। আউটকাম কি হতে পারে? হয় বাউন্ডারি হবে, মানে সাকসেস, অথবা হবে না, মানে ফেলিয়ার। ঠিক এই কনসেপ্টটাই আমাদের ইসিইতে কাজে লাগে। একটা ডিজিটাল সিগন্যাল হয় 1 হবে, না হলে 0, দুটোই সম্ভব। এরপর আসছে পয়সন ডিস্ট্রিবিউশন। এটা আমাদের বলে যে একটা নির্দিষ্ট সময় বা জায়গার মধ্যে কোনো ঘটনা কতবার ঘটতে পারে। যেমন ম্যাচের প্রথম ১০ ওভারে কটা উইকেট পড়তে পারে, অথবা ধরুন একটা ডেটা প্যাকেটে কটা র্যান্ডম এরর আসতে পারে। আর সবশেষে আমাদের সুপারস্টার নর্মাল ডিস্ট্রিবিউশন, যাকে আমরা বেল কার্ভ নামেও চিনি। পৃথিবীর বেশিরভাগ ঘটনা, যেমন ধরুন সব আন্তর্জাতিক ক্রিকেটারদের উচ্চতা, এই প্যাটার্নটাই মেনে চলে। মানে বেশিরভাগই একটা গড় উচ্চতার আশেপাশে থাকে। ইসিইতে ইলেকট্রনিক সিগন্যালের মধ্যে থাকা র্যান্ডম নয়েজকে বুঝতে এই বেল কার্ভ কিন্তু দারুণ জরুরি। তাহলে একটা প্রশ্ন করা যাক,
যদি একটা নির্দিষ্ট সময়ে একটা কমিউনিকেশন চ্যানেলে আসা র্যান্ডম বিট এরর নিয়ে কাজ করতে হয়, তাহলে কোন ডিস্ট্রিবিউশন দিয়ে কাজ শুরু করাটা সবচেয়ে ভালো বুদ্ধি? ঠিক, পয়সন ডিস্ট্রিবিউশন। বেশ, আমরা ডেটার কেন্দ্র খুঁজেছি, তার চরিত্র বুঝেছি, কমন প্যাটার্নও চিনেছি। এবার আমাদের তদন্তের শেষ পর্যায়ে বিভিন্ন ডেটার মধ্যেকার সম্পর্ক বা কানেকশন খুঁজে বের করা। এই টেবিলটার দিকে একবার তাকান। একদিকে আছে সপ্তাহে কত ঘন্টার নেট প্র্যাকটিস হচ্ছে, আর অন্যদিকে আছে ম্যাচে গড়ে কত রান হচ্ছে। একটা জিনিস কি চোখে পড়ছে? যত বেশি প্র্যাকটিস, তত বেশি রান। তার মানে এই দুটোর মধ্যে একটা সম্পর্ক তো আছে। এই সম্পর্কটা ঠিক কতটা মজবুত সেটা আমরা মাপি কোরিলেশন কোএফিসিয়েন্ট বা আর দিয়ে। এর মান সবসময় -1 থেকে +1 মধ্যে থাকে। এখানে আর এর মান 0.92, যা দেখাচ্ছে যে এদের মধ্যে একটা খুবই শক্তিশালী পজিটিভ সম্পর্ক আছে। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। স্ট্যাটিস্টিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হল কোরিলেশন ডাজ নট মিন কজেশন, মানে দুটো জিনিস একসাথে ঘটছে তার মানে এই নয় যে একটা আরেকটার কারণ। এটা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। একটা মজার উদাহরণ দিই, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ধরুন এপ্রিল মাসে আইসক্রিমের বিক্রিও বাড়ল, আবার ক্রিকেট মাঠে দর্শকের ভিড়ও বাড়ল। তাহলে এর মানে কি এই যে আইসক্রিম খেলে লোকে ক্রিকেট দেখতে যায়? একদমই না। আসল কারণটা অন্য কোথাও লুকিয়ে আছে। সেটা হলো গরমকাল। গরমের জন্যই দুটোই বেড়েছে। এতক্ষণ ধরে আমি যে ডিটেকটিভ টুলসগুলো শিখলাম, একজন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারের জন্য এগুলো কেন এত জরুরি? চলুন আমাদের ফাইনাল রিপোর্টে আসা যাক। দেখুন, একজন ইসি ইঞ্জিনিয়ারের জন্য স্ট্যাটিস্টিক্স শুধু খাতায় কলমে থাকা থিওরি নয়। একটা নয়েজি সিগন্যাল থেকে আসল ডেটাটাকে বের করে আনা, একটা ভরসাযোগ্য কমিউনিকেশন সিস্টেম ডিজাইন করা, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিংয়ের ভিত্তি তৈরি করা, এ সব কিছুর চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে এই স্ট্যাটিস্টিক্সের মধ্যেই। প্রত্যেকটা ডেটা সেট আসলে একটা গল্প বলতে চাই, শুধু তার ভাষাটা আমাদের শিখতে হয়। আজ আমরা সেই ভাষারই অ, আ, ক, খ শিখলাম। এখন প্রশ্ন একটাই, পরের প্রজেক্টের ডেটার মধ্যে লুকিয়ে থাকা কোন গোপন গল্পটা সামনে উঠে আসবে?